নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলোনির দুর্বিপাকে ক্লিবের বিলাপ, ইতিহাস ক্ষমাহীন, ক্রন্দনে কি লাভ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিধি প্রণয়ন হয়েছে। সেই বিধি প্রণয়নের পর কংগ্রেস সহ সকল সেকুলার দলগুলোর যে প্রতিক্রিয়া দেখছি, সেই প্রতিক্রিয়া দেখেই আমার সমর সেনের সেই বিখ্যাত লাইনটার কথা মনে পড়ল, ইতিহাস ক্ষমাহীন, ক্রন্দনে কি লাভ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ঐতিহাসিক পটভূমি, কোন প্রেক্ষিতে এই অ্যামেন্ডমেন্ট, সেগুলো বলবো। তার আগে দু একটা খুব জরুরি প্রসঙ্গ। কারণ 2019 সালের 11ই ডিসেম্বর সিএবি ছিল, সেটা সংসদে পাশ হয়, রাষ্ট্রপতি সই করে সিএএ হয়। আর 2024-এর 11ই মার্চ তার নোটিফিকেশন বেরোয়। কি বলা হয়েছে, 2014-র 31শে ডিসেম্বর পর্যন্ত যারা দেশে এসেছেন তারা নাগরিকত্ব পাওয়ার অধিকারী। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পারসিক, জৈন। কি কি তথ্য লাগবে? যিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাকে হলফনামা দিয়ে জানাতে হবে তার পরিচয়, তার ক্যারেক্টার সার্টিফিকেট একজন দেবেন হলফনামা দিয়ে। ভারতবর্ষের 8th শিডিউলের মধ্যে যে যে ভাষা আছে, সেই ভাষার যে কোনো একটি যিনি আবেদন করছেন তিনি জানেন কিনা সেটা হলফনামা দিয়ে বলতে হবে। নাগরিকত্ব পাওয়ার পর তিনি যদি অন্য কোনো দেশের নাগরিক থাকেন, সেই নাগরিকত্ব আর টিকিয়ে রাখতে পারবেন না। বিদেশি পাসপোর্ট থাকলে সারেন্ডার করতে হবে। অর্থাৎ ডুয়াল সিটিজেনশিপ রাখা চলবে না, এটা বলা আছে। এবং একটা ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। বিশেষজ্ঞ কমিটি থাকবে, জেলা ভিত্তিক কমিটি থাকবে। সেই কমিটি কম্পোজিশন কি হবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। এখানে কিন্তু রাজ্যের খুব একটা ভূমিকা নেই। এবং এমন সময় এই নোটিফিকেশনটা ইস্যু করা হয়েছে, 7-8 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে। তাহলে সমস্ত রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, প্রশাসন সবকিছুই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। তাই খুব বুদ্ধি করে এমন সময় এই বিধি প্রণয়ন করা হয়েছে যাতে ধরুন আসামে যারা বিরোধিতাই হচ্ছে, কেরল বলছে মানব না, পশ্চিমবঙ্গ বলছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, তাহলে তারা যাতে কোনো গন্ডগোল করতে না পারে, মানে সেখানে যেন কোনো গন্ডগোল না হয়, রাজ্য প্রশাসনের যেন কোনো ভূমিকাই না থাকে, সেটা নিশ্চিত করবার জন্যই নির্বাচনের 1 সপ্তাহ আগে এর বিধি প্রণয়ন করা হয়েছে। এবং রাজ্যের ভূমিকা এই সিএ এর ক্ষেত্রে খুব একটা রাখাও হয়নি, পুরোটাই অনলাইনের মাধ্যমে করা হবে। ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। গেল রব তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধীরা। মঙ্গলবার আসামে সিএএ বিরোধী সবকটি রাজনৈতিক দল বন্ধের ডাক দিয়েছে। এবার মূল কথাটায় আসা যাক। কাশ্মীর যদি পাকিস্তানের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন হয়, সিএএও আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন নয়। দেশের স্বাধীনতার অব্যবহিত আগে এবং পরে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে, পূর্ব প্রান্তে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। বহু মানুষ ভিটেয়ারা হয়েছিলেন, মহিলাদের সম্ভ্রমানি হয়েছিল। পশ্চিম ভারতে পপুলেশন এক্সচেঞ্জ মোটামুটি কমপ্লিট হয়। খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান সেই সব ঘটনার জীবন্ত দলিল। অর্থাৎ উত্তরপ্রদেশ তখন নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, অবিভক্ত পাঞ্জাবের এবং সংলগ্ন বিহার টিহার, সেখানে যারা মুসলমান ধর্মাবলম্বী মানুষ ছিলেন তাদের অনেকেই দেশভাগের পর পাকিস্তানে চলে যান। তারা লাহোর, করাচি, ইসলামাবাদ এইসব জায়গায় চলে যান, শিয়ালকোট, লারখানা।
আবার লাহোর, করাচি, ইসলামাবাদ, লারকানা প্রভৃতি জায়গায় সিন্ধু, বালুচিস্তান অনেক হিন্দু ধর্মের মানুষ ছিলেন। তারাও দেশভাগের অব্যবহিত পরে ভারতবর্ষে চলে আসেন। পপুলেশন এক্সচেঞ্জ মোরলেস কমপ্লিট হয়, কিন্তু তারপরেও কিছু মানুষ কিন্তু দুদেশেই থেকে যান, তারা ধর্মীয় সংখ্যালঘু। ভারতবর্ষের পূর্ব প্রান্তে এই পপুলেশন এক্সচেঞ্জ এরকম কমপ্লিট হয়নি, কিন্তু ব্লাডশেড চলছিল। তখন সদ্য দুটো দেশ স্বাধীন হয়েছে। জওহরলাল নেহরু এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মনে করলেন যে এবার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। সেই লক্ষ্যেই 1950 সালের 2রা এপ্রিল লিয়াকত আলী খান ভারতবর্ষে এলেন, দিল্লিতে এলেন, হায়দ্রাবাদ হাউসে 4 দিন ধরে বৈঠক চলল অফিসার পর্যায়ে। তারপরে নেহেরুজি এবং লিয়াকত আলী খান চুক্তি সম্পাদন করলেন, যেটা নেহেরু লিয়াকত চুক্তি নামে প্রসিদ্ধ, যাকে দিল্লি অ্যাক্টও বলা হয়। লিয়াকত আলী খান আবার অবিভক্ত ভারতের ইউনাইটেড প্রভিন্সের অ্যারিস্টোক্র্যাট মুসলিম পরিবারের সন্তান ছিল। তাতে সেই নেহেরু লিয়াকত প্যাক্টে কি বলা হলো? 1, পাকিস্তানে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা পাকিস্তানের ধর্মীয় সংখ্যাগুরুদের মতোই সমান অধিকার পাবেন চাকরিতে, শিক্ষায়, আইনসভায়, সেনাবাহিনীতে এবং বিচার বিভাগে। ভারতবর্ষেও যারা ধর্মীয় সংখ্যালঘু তারা ভারতবর্ষের ধর্মীয় সংখ্যাগুরুদের মতোই সর্বক্ষেত্রে সমান সুযোগ, সুবিধা এবং ইকুয়ালিটি দাবি করতে পারবেন এবং তারা পাবেন। 2, ধরুন কেউ ভারতে আছেন ওই সময়, তিনি পাকিস্তানে যেতে চান, তিনি কত সম্পত্তি স্থাবর এবং অস্থাবর নিয়ে যেতে পারবেন সেটা লিয়াকত চুক্তিতে পরিষ্কার বলা হলো। আবার পাকিস্তান থেকে কেউ ভারতে ফিরে আসতে চাইলে তিনিও ফিরে আসতে পারবেন, কি কি আনতে পারবেন স্থাবর অস্থাবর সেটাও চুক্তিতে বলা হলো। আবার কিছুদিন পাকিস্তানে থেকে কারণ মনে হলো না আবার ভারতে চলে যাই, তিনিও পারবেন। আবার ভারতে পাকিস্তান থেকে এসে কিছুদিন থাকার পর মনে হলো না ভারত নয়, আমি আবার পাকিস্তানে ফিরবো, তিনিও ফিরে যেতে পারবেন। কিভাবে ফিরতে পারবেন, কত সম্পত্তি, টাকা পয়সা, নগদ নিতে পারবেন, বিস্তারিতভাবে তার উল্লেখ করা আছে। এবং দুটো দেশই প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ থাকবে ধর্মীয় সংখ্যালঘুদের কাছে। কি কি ক্ষেত্রে? ধর্মীয় সংখ্যালঘুরা তাদের ধর্মাচরণ করতে পারবেন নির্ভয়ে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন, কোনো ডিসক্রিমিনেশন হবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন আমরা কি দেখছি? অদৃষ্টের সঙ্গে অভিসারের 76-77 বছর পরে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কত? ইফিউ টু ফিউ। দেশের মোট জনসংখ্যার 1% বা 1.5%। পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। বাংলাদেশের স্বাধীনতার সময় সেখানে হিন্দু পপুলেশন কত ছিল? ওখানে কিছু বৌদ্ধও ছিলেন, সব মিলিয়ে 21-22, এখন সেটা 7-8। আফগানিস্তানে তো বলাই বাহুল্য, সেখানে গুটি কয়েক শিখ পরিবার হয়তো আছে, হিন্দু ফ্যামিলি আছে বলে অন্তত আমার জানা নেই। আর তালিবানের টেক ওভারের পর আফগানিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা কার্যত বিপন্নতার মুখে দাঁড়িয়ে আছে। তাহলে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? ইসলাম। তাহলে যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেই দেশে মুসলমান ধর্মাবলম্বীরা নিপীড়নের শিকার হতে পারেন না ধর্মীয় কারণে, কারণ 3টে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার সেখানে হতে পারেন হিন্দুরা, বৌদ্ধরা,
খ্রিস্টানরা, শিখরা, পারসিকরা এবং জৈনরা। তাই তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার কথা সিএএতে বলা হচ্ছে। আচ্ছা, স্বাধীনতার সময় ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা যত ছিল, ৭৭ বছর পরে সেই জনসংখ্যা বেড়েছে। ২০ কোটি মুসলমান থাকেন এই দেশে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে হিন্দু, শিখ জনসংখ্যা স্বাধীনতার সময় যা ছিল এখন তার থেকে অনেক কম। অর্থাৎ নেহেরু লিয়াকাত চুক্তি আমরা লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করেছি, পাকিস্তান করেনি, বাংলাদেশ করেনি, আফগানিস্তান করেনি। আবার ওই তিনটে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, তাই ধর্মীয় কারণে কেউ নিপীড়নের শিকার হতে পারেন না, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীরা। তাই তাদেরকে সিএএতে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই। ওই তিনটে দেশ থেকে ধর্মীয় কারণে মুসলমানরা নিপীড়নের শিকার হবেন না, তাই তাদের নাগরিকত্ব সিএএতে দেওয়ার প্রশ্ন নেই। যারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হবেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, মানসিক, তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে। কারণ আমরা লেটার অ্যান্ড স্পিরিটে নেহেরু লিয়াকাত চুক্তি মেনেছি, পাকিস্তান মানেনি, আফগানিস্তান মানেনি, বাংলাদেশ তো পাকিস্তান থেকে তৈরি হয়েছে, তাদের মানার প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে ঐতিহাসিক ভিত্তি। পাকিস্তান যদি এখনো বলে কাশ্মীর ইজ an unfinished agenda of partition, আমরা বলি সিএএ is also an unfinished agenda of partition। আমাদের স্বপ্ন পূরণ হলো। ধর্মীয় কারণে নিপীড়নের শিকার সনাতনীরা, শিখ ধর্মাবলম্বীরা, জৈন, পারসিক, খ্রিস্টান, জৈনদের আমরা নাগরিকত্ব দিয়ে বুকে টেনে নেব। কেন গেল রব উঠবে? পোলারাইজিং এফেক্ট কি করে এর থাকে? মেরুকরণের জন্যই লোকসভা নির্বাচনের আগে এটাকে নিয়ে আসা হয়েছে। এ তো দীর্ঘদিনের সযত্ন লালিত একটা দাবি। বহুদিন ধরে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এই দাবি করে আসছেন। নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রেখেছেন। এতে মেরুকরণ খুঁজে বেড়াচ্ছেন কেনই বা সিএএ এর বিরোধিতা করছেন? বলছেন যে সিএএ হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়। ভুল বোঝানো হচ্ছে ভারতবর্ষের মুসলমান ভাই বোনেদের। তাদের মনে আতঙ্কের পরিবেশ জাগিয়ে ভোটে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে, যেখানে সিএএ এর মধ্যে কোনো নাগরিকত্ব কাড়ার বিষয় নেই, বরঞ্চ নাগরিকত্ব দেওয়ার বিষয়। যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব, সিএএ সেই দাবি পূরণ হয়েছে। সোমবার সন্ধ্যে থেকেই আমরা দেখছি যে ঠাকুর বাড়িতে সাজো সাজো রব নমশূদ্র সম্প্রদায়ের মানুষেরা আনন্দ করছেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। তার একটা প্রভাব নির্বাচনে পড়বে, কারণ মোদিজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি পালন করেছেন। সেই জন্য নমশূদ্র সম্প্রদায় ও মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির ঘরে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রশ্ন তুলছিলেন এই প্রতিশ্রুতি কি পূরণ হবে না, যদি শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীরা বলছিলেন ঠিক সময়ে প্রতিশ্রুতি পূরণ হবে। অমিত শাহ বলেছিলেন যে নির্বাচনের তারিখ ঘোষণার আগেই সিএএ এর বিধি প্রণয়ন হয়ে যাবে, সেটাই হয়েছে। যে রানাঘাট লোকসভা আসনে বিজেপি একটু বেকায়দায় ছিল, এবার কিন্তু সিএএ এর বিধি প্রণয়নের পরে তারা কিন্তু এখন একটা লড়াইয়ের জায়গায় চলে এলো, বলতে পারা যায় যে অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে এলো। বনগাঁতে, নদিয়াতে, মানে কৃষ্ণনগরে এই সিএএ চালুর বিধি প্রবর্তনের প্রভাব ভোটের বাক্সে পড়বে। যে মতুয়া সম্প্রদায় 2019-এর লোকসভা নির্বাচনে, 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপিকে ভোট দিয়েছিলেন, সিএএ এর বিধি প্রণয়ন না হওয়ায় তারা আশাহত হয়েছিলেন।
তাদের মধ্যে থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই যে কি বলবো আর কি মনের যে প্রশ্নের উকিঝুঁকি সেটাকে কাজে লাগাবার চেষ্টা করেছিল। মমতা বালা ঠাকুরকে তারা রাজ্যসভায় পাঠালেন। বারবার করে মমতা বললেন যে সিএ কিছু না, সবাই নাগরিক। এই প্রেক্ষিতে নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সিএ এর যে বিধি প্রণয়নের সিদ্ধান্ত, সেটা কিন্তু তৃণমূলের কাছে কার্যত অশনি সংকেত। কারণ মতুয়া মন জয়ের চেষ্টার তারা ত্রুটি করেনি। ঠাকুর বাড়িতে অভিষেক গেছেন, মমতা গেছেন, মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়েছেন, বারবার করে বলেছেন সিএএ ভাঁওতা। কিন্তু যেই বিধি প্রণয়ন হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, তখনই কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ এবং আবেগের ঢল নেমেছে। এবং সেটা যে ইভিএম এ বিজেপির পক্ষে যাবে সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই। এবং যে যে আসনগুলোতে বিজেপি একটু বেকায়দায় ছিল, এই সিএ এর বিধি প্রবর্তনের পরে তারা অনেকটা গ্রাউন্ড রিকভার করলো এবং অ্যাডভান্টেজিয়াস জায়গাতে চলে গেল। এবং এই সিএ এর বিধি প্রণয়ন হিন্দু ভোটকে কনসলিডেট করবে, অবশ্যই করবে। এবং তার প্রভাব শুধু মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলোতেই পড়বে না, সারা দেখুন রাজ্যের ৮০-৮৫টা বিধানসভায় মতুয়া সম্প্রদায়ের মানুষ সাইজেবল পোর্শনে আছে। অনেকগুলো লোকসভা কেন্দ্রে তারা অনেক ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন। তো সেই কেন্দ্রগুলোতে মতুয়া ভোটের সিংহভাগ যদি ১০০-র মধ্যে ৯০টা পদ্ম ফুলে পড়ে, তাহলে বিজেপির তো লাভ। তাই গেরুয়া ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় ডেসপারেটলি চাইছেন যে সিএএ জুজু দেখিয়ে মুসলমান ভোটকে একটা করতে, সংহত করতে। ২০১৯-এ সিএএ পাশ হয়ে যাওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছিল, রেলের সম্পত্তি নষ্ট হয়েছিল, সেই ছবি আমরা দেখেছি। এবার নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে, রাজ্য প্রশাসন পুরোটাই চলে যাবে নির্বাচন কমিশনের অধীন। সেই জন্য খুব বিচক্ষণতার সঙ্গে এই মুহূর্তটা বেছে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিএ এর বিধি প্রণয়নের জন্য। বিজেপির পালে বাতাস দেবে এবং মমতাও সেই বাতাসকে মোকাবিলা করার জন্য মেরুকরণের রাস্তাতেই হাঁটবেন এবং সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, এই প্রচার তিনি করে যাবেন মুসলমানদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে এবং নিজেকে মুসলমানদের মাসিয়া হিসাবে আবার তুলে ধরার উদ্যোগ নিতে। কারণ বাম কংগ্রেস জোট মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে একটা ভালো প্রভাব ফেলবে বলে মমতা মনে করছেন, তৃণমূল মনে করছেন। অর্থাৎ মুসলমান ভোটের একটা অংশ যদি বাম কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ে, তাহলে তৃণমূলের বিপদ। তাই তিনি আবার সিএএ কে সামনে রেখে মুসলমান ভাই বোনদের মাসিহা সাজার উদ্যোগ নিচ্ছেন। বারবার করে বলছেন যে মেরুকরণ করার জন্য, ভোটের আগে লোকজনকে তাড়িয়ে দেওয়ার জন্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই সিএএ বিধি প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। আসলে সিএএ যে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কাড়ার আইন নয়, এই কথাটা স্পষ্টভাবে গেরুয়া শিবিরের লোকদের মানুষকে বলতে হবে।